সকল মোহনবাগান সমর্থকদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করলো মোহনবাগান সুপার জায়ান্ট। এবং এরই সাথে মোহনবাগানের একটি বিদেশিকে নিয়ে রয়েছে নতুন আপডেট। এবং আজকে আমরা এটাও আলোচনা করব যে ইস্ট বেঙ্গলের তিনজন মেইন প্লেয়ার নিশু কুমার, নন্দকুমার এবং হিজাজি, এদের অবস্থা কি এবং এই সিজনে ইস্ট বেঙ্গল আদেও এই প্লেয়ারদের পাবে কিনা। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। তো শুরু করবো ফার্স্টেই আমরা মোহনবাগানের আপডেটস নিয়ে। তো ফাইনালি বিশাল কেতের ব্যাকআপ হিসেবে মোহনবাগান সুপার জায়ান্ট ধীরজ সিংকে সাইন করে ফেলেছে। ধীরজ এর আগেও সবুজ বেরোনে খেলে গেছেন 2020-21 মরশুমে, তবে ঠিক 6 মাসের মাথায় তাকে এফসি গোয়া তুলে নিয়েছিল একটা ট্রান্সফার ফি দিয়ে, এবং যার ফলে ধীরজ সিং তারপরে এফসি গোয়াতে সাইন করেন এবং সেখানে ন্যাচারালি তিনি স্টার্টও করেছিলেন বেশ কয়েকটা সিজন, প্রপার রেগুলার ফার্স্ট টিম গোলকিপার ছিলেন। গত মরশুমে ম্যানলো মার্কুয়েজ আসার পর থেকে ধীরজ সিং এর কিন্তু পারফরমেন্স সেরকম ভালো ছিল না, যেই কারণে এফসি গোয়া এরকম অনেক ম্যাচেসেই এরকম দেখা গেছে যে তারা সেকেন্ড চয়েস গোলকিপার যিনি ছিলেন তাকে খেলিয়েছেন ধীরজ সিং এর জায়গায়। এবং এই মরশুমে এটা তো কনফার্ম ছিল যে এফসি গোয়া তাকে ধরে রাখতে চাইছে না, তাকে রাখতে চায় না, ম্যানলো মার্কুয়েজ তাকে ঠিক পছন্দ করছেন না, এবং যার ফলে ধীরজ সিং তাকে একটা নতুন ক্লাব বেছে নিতে হতোই। এবং এখানে মোহনবাগানেরও দরকার ছিল একজন নতুন গোলকিপার, সো ম্যাচ মেড ইন হেভেন। তো এবং এখানে যেহেতু ধীরজ সিং আগে খেলে গেছেন, তো সেই কারণে তার দুবার ভাবতেও লাগেনি যে আমি মোহনবাগানে সই করবো কি করবো না, বিকজ এই মোহনবাগান দলে কোন ভারতীয় প্লেয়ার আসতে চাইবে না, এবং সেটা ব্যাকআপ হলেও তিনি এখানেই খেলতে চান বলে আমার যা ধারণা। তো সেই ক্ষেত্রে এটা 100% কনফার্ম, তিনি সেটা নিজেও অ্যাকসেপ্ট করে যে তিনি এখানে আসছেন অ্যাজ আ ব্যাকআপ গোলকিপার। হ্যাঁ, এবার তার নিজের ক্যারিয়ারের জন্যে তার কি উচিত ছিল অন্য কোনো ক্লাবে সাইন করে, ইভেন আই লিগে গিয়ে তার কি খেলা উচিত ছিল অ্যাজ আ ফার্স্ট চয়েস গোলকিপার? মেবি ইয়েস, বাট একটা 24 বছরের অ্যাডাল্টকে আমার মনে হয় না যে কেউ স্পুন ফিট করে দিতে পারে যে তুমি মোহনবাগানে সাইন করো। প্লেয়ারটা না চাইলে এটা সম্ভব নয়। তো প্লেয়ারটা নিজেই চেয়েছে যখন মোহনবাগানে সাইন করতে, দেন হু আর উই টু জাজ? মোহনবাগানের প্লেয়ার দরকার ছিল, তারা অ্যাপ্রোচ করেছে, ধীরজ সাইন করেছেন। এবার এখানে মোহনবাগান আগে থেকেই ক্ল্যারিফাই নিশ্চয়ই করে রেখেছে ধীরজ সিংকে যে তুমি কিন্তু বিশাল কেতের ব্যাকআপ হিসেবেই আসো, এবং ইনফ্যাক্ট মোহনবাগান সুপার জায়ান্টে একটা ব্যাকআপের প্রয়োজন ছিল, বিকজ বিশাল কেতের পরে আছেন আর্শ আনওয়ার শেখ। এবার এখান থেকে দাঁড়িয়ে অনেক সমর্থকদেরই মনে হচ্ছিল যে ঠিক ডেপথটা তাদের ভালো লাগছে না, বিকজ একসময় ইনফ্যাক্ট অরিন্দমের ব্যাকআপ হিসেবেও ধীরজ খেলেছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এটা আনএক্সপেক্টেড একটা সাইনিং, মানে কেউ হয়তো ভাবিনি যে ধীরজ সিং এর জন্য মোহনবাগান ছাপাবে বলে, বাট আই থিঙ্ক ধীরজ বিকেম অ্যাভেলেবল, তো এটা খুবই অবভিয়াস চয়েস ছিল মোহনবাগানের জন্য, অ্যান্ড হি হ্যাজ সাইন্ড ফর মোহনবাগান সুপার জায়ান্ট। সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে জাস্ট 1 বছরের চুক্তি তিনি করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের সাথে। তো মেবি হয়তো জাস্ট এই একটা সিজন তারা সি থ্রু করতে চায়, দেখতে চায় যে মোহনবাগান কিরকম তাকে চান্স দেয় বা তার পারফরমেন্স অ্যাটলিস্ট কিরকম থাকে সবুজ বেরুন জার্সিতে, বিকজ তার উপর বেস করে মেবি হয়তো কোন এক্সটেনশন দেওয়া হবে কিনা সেটা পরবর্তী বিষয়। কিন্তু ডেফিনেটলি আই থিঙ্ক ধীরজের সাইনিংটা যথেষ্ট স্ট্রং করলো এই গোলকিপিং ইউনিটটা। মানে বেসিক্যালি আর্শ হয়ে গেলেন থার্ড চয়েস কিপার, সেকেন্ড থাকছেন ধীরজ সিং, ফার্স্ট হচ্ছেন বিশাল কেত। ভেরি ডিসেন্ট ইনাফ গোলকিপিং লাইন আপ, এবং আই থিঙ্ক মোহনবাগান সমর্থকরা ভীষণ খুশি হবেন যে এরকম একটা সাইনিং হয়েছে, বিকজ স্কোয়াড ডেপথ ভীষণ ইম্পর্টেন্ট। যখন একটা গোটা সিজনে এতগুলো ম্যাচ তোমাকে খেলতে হচ্ছে, ডুরান্ট রয়েছে, আইএসএল রয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, তারপরে সুপার কাপ রয়েছে, সো প্র্যাকটিক্যালি ইউ নিড আ ভেরি গুড স্কোয়াড ডেপথ। সো কুডস টু মোহনবাগান ম্যানেজমেন্ট। এরপরে আমার ডেফিনেটলি মনে হয় যে আমি যেটা আগেও আলোচনা করেছি যে ডিফেন্সে আমার মনে হয় যে আরও একটা ইন্ডিয়ান ডিফেন্ডার মোহনবাগানকে সাইন করতে হবে, সেটা সেন্টার ব্যাক হোক কি সেটা রাইট ব্যাক হোক, বাট তাদের একটা সাইনিং কিন্তু প্রয়োজন। তো এছাড়া মোহনবাগান স্কোয়াড লুকস সেট। তো এটা গেল মোহনবাগানের ফার্স্ট আপডেট। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কিরকম লাগলো এই সাইনিংটা। যদি চলে আসি আজকে আমরা মোহনবাগানের পরবর্তী খবরে, তাহলে সেই ক্ষেত্রে টম অ্যালড্রেড তিনি অলরেডি ইন্ডিয়াতে আসার জন্য বেরিয়ে পড়েছেন। অলরেডি তিনি ইনফ্যাক্ট ফ্লাইটে রয়েছেন দুবাইতে, তার ফ্লাইট আজকে রাত্রে ল্যান্ড করবে, এবং সেখান থেকে তিনি সরাসরি কলকাতার ফ্লাইট ধরে সম্ভবত কালকে সকালেই তিনি কলকাতায় পা রাখতে চলেছেন। তো ফার্স্ট ফরেনার হিসেবে কলকাতায় পা রাখতে চলেছেন টম অ্যালড্রেড। এক এক করে বাকি বিদেশিরাও আসা শুরু করবে। বাই 28 মানে রবিবারের মধ্যে সমস্ত ফরেনার্সরা কলকাতায় থাকবেন, এবং এরই সাথে তো কোচ হোসে মলিনাও সম্ভবত বোধহয় শনিবার দিনের মধ্যেই চলে আসছে। তো এটা গেল মোহনবাগানের আপডেটস। যদি চলে আসি আমরা আজকে ইস্ট বেঙ্গলের আপডেটসে, তাহলে ফার্স্ট অফ অল আই থিঙ্ক আমরা আগেও ডিসকাস করছিলাম আগের কয়েকটা ভিডিওসে যে নিশু কুমারের একটা ইঞ্জুরি হয়েছে, এবং অ্যাকর্ডিং টু রিপোর্টস এবং 12th ম্যান যারা খুব ভালো সোর্স ইস্ট বেঙ্গলের, তারা কিন্তু কনফার্ম করেছেন যে নিশু কুমারের সিরিয়াস ইঞ্জুরি হয়েছে, যার ফলে সম্ভবত তাকে হয়তো ফেরত যেতে হচ্ছে রিহ্যাব করার জন্যে। তো আপাতত বেশ কয়েকটা মাস হয়তো নিশু কুমার অ্যাভেলেবল থাকবেন না ইস্ট বেঙ্গলের জন্য, অ্যান্ড দিস ইজ আ মেজর ব্লো, বিকজ কয়েকদিন আগেই আমি যখন ইস্ট বেঙ্গলের স্কোয়াডের অ্যানালিসিস করছিলাম, আমরা সেখানেই দেখেছি যে লেফট ব্যাকে সেরকম ভালো ডেপথ নেই। মানে মার্ক জোতানপুয়া রয়েছেন যিনি মেকশিফট লেফট ব্যাক খেলতে পারেন, তারপরে প্রভাত লাকড়া রয়েছেন, বাট আদারওয়াইজ ভালো লেফট ব্যাক কিন্তু নেই।
নিশু কুমার মনে হয় অবভিয়াস ফার্স্ট চয়েস ছিলেন কার্লোস কোয়াদ্রাতের। এবার তাকে কিন্তু তার ব্যাকআপ অপশন, যেটা মোস্ট প্রবলি হয়তো মার্ক জুতানপুয়া হবে, তাকেই খেলাতে হবে। বাট তারপরেও তো তোমার টিমের ডেপথ নেই লেফট ব্যাক পজিশনটায়। তো আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের একটা লেফট ব্যাকের জন্য যাওয়া উচিত, ডিপেন্ডিং অন দ্য সিরিয়াসনেস অফ নিশু কুমারস ইঞ্জুরি। যদি খুব ইঞ্জুরি সিরিয়াস হয়, যার জন্য হয়তো 3-4 মাস তিনি মাঠের বাইরে থাকতে পারেন, সেদিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় এক্ষুনি ইস্ট বেঙ্গলের একটা লেফট ব্যাক সাইন করানো উচিত। বা যদি ইন কেস তারা এই সাইনিংয়ের দিকে গেল না, তাহলে মেবি রিজার্ভ দল থেকে একটা প্লেয়ারকে অ্যাজ আ ব্যাকআপ রেখে দেওয়া হবে আনটিল অ্যান্ড আনলেস নিশু কুমার কামস ব্যাক। বাট 3টে লেফট ব্যাক মাস্ট ইস্ট বেঙ্গলে রাখা উচিতই যে কোনো কম্পিটিশন খেলানোর সময়। তো নিশু কুমারের ইঞ্জুরি নিয়ে আমাদের দেখতে হবে, আপডেটস যেরকম আসবে আমরা সেরকমভাবেই আলোচনা করবো নিশু কুমারকে নিয়ে। বাট দিস ইজ আ বিগ ব্লো ফর ইস্ট বেঙ্গল। যদি আমরা কথা বলি নন্দকুমারের কথায়, তাহলে নন্দকুমারও কিন্তু চোট পেয়েছেন আগের দিন খেলতে গিয়ে। এবার কতটা গুরুতর চোট সেটা কিন্তু এখনও ঠিক জানা যায়নি। শোনা যাচ্ছে এমআরআই হবে এবং স্ক্যান রিপোর্টস দেখে আমরা বুঝতে পারবো যে নন্দকুমারের ইঞ্জুরিটাও কতটা সিরিয়াস। আগেন একটা মেজর ব্লো হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য যদি নন্দকুমারের ইঞ্জুরিটা ভীষণ ভীষণ সিরিয়াস হয়। তো সেক্ষেত্রে আমাদের সেই দিকেও কিন্তু নজর থাকবে। আপাতত যা রিপোর্টস, ডুরান্ডের ফার্স্ট ম্যাচ নন্দকুমার খেলছেন না, এটা হয়তো প্রায় কনফার্ম। বাট স্ক্যান রিপোর্টস এলে আমরা বুঝতে পারবো যে নন্দকুমারের ইঞ্জুরিটা আরও সিরিয়াস কিনা। এটা গেল সেকেন্ড আপডেট। যদি চলে আসি আজকের থার্ড আপডেটে, সেটা হচ্ছে হিজাজিকে নিয়ে। তো যা রিপোর্টস এই মুহূর্তে বেরিয়ে আসছে সেটা হচ্ছে হিজাজি ইজ ফাইন। সমর্থকরা প্লিজ তোমরা উত্তেজিত হয়ে না বা চিন্তা করো না, হিজাজি ইজ ফাইন। ওরকম চোট নয় যার জন্য তিনি মাঠের বাইরে চলে যাবেন বা সাইড লাইনে চলে যাবেন, সেরকম নয়। দাঁত ভেঙেছে তার আর্মির এগেনস্টে খেলতে গিয়ে, বাট হি ইজ ফাইন। ও খেলার জন্য একেবারে ফিট, ওখানে কোনো রকমের প্রবলেম হবে না। বাট হ্যাঁ, আর্মির প্লেয়ার্সরা আমরা সকলেই জানি যে ভীষণ ফিট প্লেয়ার্স, তো ফিজিক্যালি তারা অনেক স্ট্রং। এবার সেখান দিক দিয়ে দেখতে গেলে হিজাজি বা নন্দকুমারের যে ইঞ্জুরিটা হয়েছে সেখানে হিজাজি ইজ সেফ। বাট নন্দকুমারের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় কনসার্ন থেকে যাচ্ছে যে এক্স্যাক্টলি তার চোটটা কতটা সিরিয়াস। তো সেক্ষেত্রে যেটা বললাম যে হয়তো খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন এরকমটা নয়, বাট স্ক্যান রিপোর্টস দেখলে আরও ডিটেল রিপোর্ট বেরিয়ে আসবে যে কত দিনের জন্য নন্দকুমারকে পাবে না ইস্ট বেঙ্গল দল। তো আমাদের নজর কিন্তু সেই দিকেই থাকছে। তো এই হলো আজকের টোটাল আপডেটস। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।